যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা উঠে, চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে 72 থেকে 75-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম, এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। গত 24 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক, দাবি উঠেছিল এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, দাবি উঠেছিল এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, দাবি উঠেছিল এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে 30,000-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। 36 দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় 2,000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার 300 মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন
মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন, সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন, এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি, এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি, হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই, যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও 20 বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। Thank you, Learned Attorney General, for your very momentous maiden speech. Item 1 for opening statement, an examination of PW. May it please this honorable tribunal. যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে, সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16/10/2024 খ্রিস্টাব্দে। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে। এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1/6 মানে 1 জুন 2025 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল 10/7/2025 তারিখে, এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিসঅনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য। তাহলে আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি। মাননীয় ট্রাইব্যুনাল, আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে। বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয়, নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত, যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংঘটিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে তা রক্ষা করা। এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা, এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ। আজ আমরা সেই সব তথ্য প্রমাণই মহান আদালতে তুলে ধরবো যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক পথ তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায় ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা, পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে। 3 জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন
মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস বিংহাম একবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, "The rule of law is not merely a lawyer's convenience. It is the foundation of a civilized society. It means, in short, that everything must be done according to law. Nothing can be done except according to law." আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। আমরা ইতিমধ্যে এই একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছি দুজন পলাতক আসামির জন্য। এই ট্রাইব্যুনাল দিয়েছেন। এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে। দুজন আসামি আদালতের ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন। স্পষ্টভাবে বলা প্রয়োজন, আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ন্যায় বিচারের হাত দীর্ঘ, অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না। ন্যায় বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা। একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজে ন্যায় বিচার থাকবে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞার স্মারক। বিচারের ঐতিহাসিক গুরুত্ব। আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব। এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোনো দূর অতীতের যুদ্ধের বিশৃঙ্খলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি, বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে, জনসমাগমে এবং জনপথগুলোতে, যেখানে জাতির তরুণেরা আশা, বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল। তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয়, বরং বর্বরতা এবং দমন পীড়নের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট। এই বিচারের প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা বাতাবরণ তৈরি করে পরপর কয়েক মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন, মৌলিক মানবাধিকার হরণ, ভিন্নমত দমনের নিষ্ঠুর পন্থায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে গেছে। 2010-এর দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছামতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আনয়নের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ, বিধিনিষেধ এবং বাক স্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয়। সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি, আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন। নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যদি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন, তবে তাদেরকে নজরদারি, সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো। ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয়। নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে পড়ে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামোদী এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপাতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো। এভাবে একসময় বহুমুখিতা এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায়। 2024 সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়, যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক। অধিকতর স্বচ্ছতা, একাডেমিক স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবে রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে। মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ। এই মামলায় 3 জন আসামি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হল প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন। এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এইসব নথি এবং অডিও প্রমাণ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান্ড রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে।
শেখ হাসিনার একটি নির্দেশের ভাষা ছিল এরকম, শেখ হাসিনা বলছেন দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়। অপর প্রান্ত থেকে তাপস বলছেন তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে। তাপস হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। তাপস জি। শেখ হাসিনা ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায়। তাপস জি। শেখ হাসিনা হয়ে গেছে। তাপস জি জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল। শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে? তাপস হ্যাঁ। শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিই গ্র্যাব রে। তাপস জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো মানে হ্যাঁ। শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজাগুলি করবে। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 3(2)(a) GH ধারা এবং 4(1), 4(2), 4(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের 20(2) এবং 20(ক) ধারায় দণ্ডনীয়। প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আন্দোলনের সমর্থক চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক, সাধারণ নাগরিকরা এই দমন পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন। আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমন নীতি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর DGFI, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC, স্পেশাল ব্রাঞ্চ SB এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাতো। বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয়ে তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার NTMC গঠন করে। প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিটে ও DGFI এই কার্যক্রম পরিচালনা করত, তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ভিন্ন মতাবলম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য। বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায়। পুলিশ, র্যাব, APBN, আনসার, BGB এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি DGFI, NSI, SB, CTTC গোয়েন্দা শাখা, SWAT ইউনিটকে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়, যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে 15 আগস্ট 5 আগস্ট শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400-এর বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে। সামরিক মানের রাইফেল, শটগান, গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায়। হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল। শুধু 17 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে। গণহারে আটক ব্যক্তিদের উপরে নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে। DGFI, DB সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয়, চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয়, CCTV ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয়।
নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি, শারীরিক নিপীড়ন, সামাজিক হেনস্থার শিকার হতে হয়। এই ঘটনাগুলোর সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দায়মুক্তি দেয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রসিকিউশন শুরুতেই এটা স্পষ্ট করেছে যে এই মামলার পূর্ববর্তী সরকারের পুরো মেয়াদের সব অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এখানে লক্ষ্য স্থির করা হয়েছে গত গ্রীষ্মে সংগঠিত ভয়াবহ ঘটনাবলীর উপর, যখন রাষ্ট্রীয় দমন পীড়নের ঢেউ অন্তত 1400 শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারী জীবন কেড়ে নেয়। এই বিচার প্রক্রিয়ার লক্ষ্য এবং সীমারেখা সুস্পষ্ট। আমরা জুলাই অগাস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে। প্রসিকিউশন 11টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধের প্রতিটি উপাদান প্রমাণিত হয়। এই ঘটনাগুলোর মাধ্যমে প্রসিকিউশন দেখাবে যে বেসামরিক জনগণের উপরে সংঘটিত আক্রমণগুলো ছিল ব্যাপক মাত্রার, পদ্ধতিগত এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পিত। প্রতিটি ঘটনা হবে একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখতে পাবেন কিভাবে হত্যা, নিপীড়ন, নির্যাতন, নির্বিচার আটক, যৌন সহিংসতা ইত্যাদি অপরাধ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এবং ব্যাপক মাত্রায় সংগঠন করা হয়েছে। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে। আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্টভাবে বলা প্রয়োজন। এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয়, বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা। এদেশের ছাত্র তরুণেরা স্বপ্ন, আশা, আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল। তাদের মৌলিক অধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয়, বরং তা অকাট্য, স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধ্বে। এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয়, বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল, যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরো শক্তিশালী করে। এই প্রমাণের সার্বিকতা, চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করবো সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য। বহু ছাত্র, শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। তাদের বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি, টিয়ার গ্যাস, শারীরিক নির্যাতনের মাধ্যমে দমনপীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে। সরকারি যোগাযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী যা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেওয়া হয়েছিল। ডিজিটাল প্রমাণ, ক্যামেরা, মোবাইল ফোন, সিসিটিভিতে ধারণ করা ভিডিও, ছবি প্রমাণ করবে যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী অস্ত্র শক্তি ব্যবহার করেছে। মেটাডেটা এবং টাইম স্ট্যাম্প ঘটনাক্রম প্রমাণ করবে কোন বাহিনী কবে, কোথায়, কিভাবে অপরাধ সংগঠন করেছে। মেডিকেল এবং ফরেনসিক প্রতিবেদন, ময়নাতদন্ত হাসপাতালের রিপোর্টে ছাত্রদের উপর চালানো ভয়াবহ সহিংসতার প্রমাণ রয়েছে। ক্ষত এবং আঘাতের ধরন নির্দেশ করে এগুলো রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এছাড়াও তদন্তে গৃহীত প্রমাণের মধ্যে রয়েছে জব্দকৃত নথি, সংবাদপত্র, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, বিশেষজ্ঞদের মতামত, নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ, যেমন 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনা ও ফজলুন্নুর তাপসের মধ্যে ফোনালাপ, শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোনালাপ, তৎকালীন ডিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তার সিডি, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক হাসিনার আদেশ বাস্তবায়নের কার্য বিবরণী। তদন্তে প্রমাণিত হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময় ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাতসারে
শান্তিপূর্ণ, নিরীহ এবং নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হামলা চালায়। এর মধ্যে ছিল প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্রের ব্যবহার, উস্কানি, ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন দমন, 1400-এর বেশি মানুষকে হত্যার চেষ্টা, হাজারো ছাত্রকে গুরুতর আহত ও পঙ্গু করা, বেআইনি আটক, নির্যাতন, মিথ্যা মামলা, অপহরণ, মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা, চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা, জানাজা ও দাফন প্রতিরোধ করা, চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা, অজ্ঞাত লাশ হিসেবে দাফন বাধ্য করা, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা, নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা। আসামিদের দায়বদ্ধতা। তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগের প্রধান, আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোটের নেত্রী। ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। একনায়কতান্ত্রিক শাসক হিসেবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নের সর্বদা আগ্রহী ছিলেন। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা। তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে। আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ 4 এর সদস্য। আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো। তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আসামি চৌধুরী আব্দুল আল মামুন তৎকালীন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন। তিনি আসাদুজ্জামান খান কামাল নিজেরা উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন। 27 জুলাই 2024 তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনকে দেখান, যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। এর ফলেই 1400-এর বেশি নিরপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয়। তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-এর 2, 4-এর 3 ধারায় অনুযায়ী দায়বদ্ধ, কারণ তারা 3-এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন। ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা। এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। শেখ হাসিনা একসময় দোর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন, কিন্তু তিনি আজ বিচারের কাঠগড়ায়। এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধ বা বিশৃঙ্খলার সময়ে সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত, যেখানে নাগরিকরা, বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছে। প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ, যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতীক। এই মামলা সমাবেশ, মত প্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে। যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে, তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙনকে নির্দেশ করে। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার 2 সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে। এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে। এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোকবর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। নুরেমবার্গ ট্রায়ালে বিচারপতি রবার্ট এইচ জ্যাকসন এই বলে সতর্ক করেছিলেন যে দি আলটিমেট স্টেপ ইন অ্যাভয়েডিং পিরিয়ডিক ওয়ার্স হুইচ আর ইনএভিটেবল ইন এ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ললেসনেস ইজ টু মেক স্টেটসম্যান রেসপন্সিবল টু ল। The wrongs which we seek to condemn and punish have been so calculated, so malignant and so devastating that civilization cannot tolerate their being ignored because it cannot survive their being repeated.
মাননীয় ট্রাইব্যুনাল, এখন আমি এই ট্রাইব্যুনালের সামনে দুটো ভিডিও ক্লিপ উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আবু সাঈদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত, কোনো গভীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। My train's coming in 2 minutes. Enough time to lower my rent by 5,000 euros. I need to check it out. উনি চলার পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার বিবাদ দাঁড়িয়ে থাকে। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালেন উনি ওনার ছেলের রূপ পান। আমার ছেলের মৃত্যু অবস্থায় তখন দামাদিটা এভাবে এর আগে দেখছি হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাবার কিভাবে একটু সাহায্য করে, কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসে ও একটুখানি বিকেল বেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। আমার পায়ের বাতাস এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে। আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নেই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা দিয়ে নতুন ভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটবেলায় যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকম এখানে হাঁটা শিখাচ্ছে আর কি। আমার কলিজায় আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে আমি হাত নিয়ে বেঁচে থাকবো। প্রিয় বাবা আসলে আমাদের একটা কিছু না কিন্তু চকলেট নিয়ে আসছো। প্রিয় বাবা নাই বাড়িতে, যখন বাইরে গেছে আর পুলিশের চোখে ঘুরে মেরে দিছে। আই মিস ইউ প্রিয় বাবা। চেম্বারের মধ্যে বক্তব্য দিচ্ছিল যে আমরা কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায় বলা আমার পরে মোবাইল বলবা ওই ছাত্রলীগের লিডার ছিল, তাই সেই গলা শিখিতেছিল কাল কথা বলছে। এখন ওই জন্যই জেদ ধরে
শহীদ হলো কি বি, এখন ওটার ব্যাখ্যাটা আমি জানি। হয়তো পারে না, তখন আমার এটা ভাইয়া ভাই দাবি করে ভূমিকে আরো নিয়ে করে এখানে এসে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়ের পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি অনলাইন তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাইয়ের এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাদিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন আমার ছেলে আমার মা, আমার মা ওখানে, আমার বুকে হয় না, কয়নে আমার বাপ বেড়ে না। আমার সন্তান যারা যেভাবে মারছে, আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমার সন্তানের মারছে, আমাদের মায়ের বুকে করছে, যে খালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে নয় সোনার নলখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের উপর চেপে বসা 36 দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাব চলেন 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ করার। আমরা দ্বিতীয় যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রথম সাক্ষী, তিনি যখন গুলি খেয়ে পড়ে যান সেই সময়ের দৃশ্যটা। ন্যায় বিচার এবং আইনের শাসন চিরজীবী হোক, এই লক্ষ্য নিয়ে আমার ওপেনিং স্টেটমেন্ট এখানে শেষ করছি। এবং আজকে এতক্ষণ লাইভ চলছিল ম্যালোড, আমরা মনে করি যে সাক্ষীর নিরাপত্তার স্বার্থে পরবর্তী অংশের যেটা সাক্ষীর জবানবন্দি যেটা হবে সেটা লাইভ না হওয়া দরকার। মাছ অফ যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে
সেই উপাদান যদি আপনারা দেখেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন, একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকে এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা উঠে, চায়ের দোকানে কথা উঠেছে, কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে, 72 থেকে 75-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম, এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। গত 24 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, আর একটা ধারণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল, আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক। দাবি উঠেছিল, এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে 30,000-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। 36 দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় 2,000-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অনেক স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার 300 মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সে সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন। সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি।
হয়তো আসবে, অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও 20 বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। মাচ অবলাইজ। Thank you, Learned Attorney General, for your very momentous maiden speech. Much obliged. Item 1 for opening statement and examination of PW. May it please this honorable tribunal. যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে, সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16/10/2024 খ্রিস্টাব্দে। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে। এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1/6 মানে 1 জুন 2025 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল 10/7/2025 তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই দিস অনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য। তাহলে আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি। মাননীয় ট্রাইব্যুনাল, আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে। বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয়, নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত, যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংঘটিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে তা রক্ষা করা। এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা, এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ। আজ আমরা সেই সব তথ্য প্রমাণই মহান আদালতে তুলে ধরবো, যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক পথ তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায় ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা, পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে। 3 জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস বিংহাম একবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, দি রুল অফ ল ইজ নট মেয়ারলি এ লয়ার্স কনভিনিয়েন্স,
it is the foundation of a civilized society. It means, in short, that everything must be done according to law. Nothing can be done except according to law. আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না। আমরা ইতিমধ্যে একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছি দুজন পলাতক আসামির জন্য। এই ট্রাইব্যুনাল দিয়েছেন। এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে। দুজন আসামি আদালতের ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন। স্পষ্টভাবে বলা প্রয়োজন, আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ন্যায় বিচারের হাত দীর্ঘ, অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না। ন্যায় বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা। একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজের ন্যায় বিচার থাকবে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞার স্মারক। বিচারের ঐতিহাসিক গুরুত্ব। আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব। এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোনো দূর অতীতের যুদ্ধের বিশৃঙ্খলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি, বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে, জনসমাগমে এবং জনপথগুলোতে, যেখানে জাতির তরুণেরা আশা, বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল। তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয়, বরং বর্বরতা এবং দমন পীড়নের মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট। এই বিচারের প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা বাতাবরণ তৈরি করে পরপর কয়েক মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন, মৌলিক মানবাধিকার হরণ, ভিন্নমত দমনের নিষ্ঠুর পন্থায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে গেছে। 2010-এর দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছেমতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আনয়নের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সমূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ, বিধিনিষেধ এবং বাক স্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয়। সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি, আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন। নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যদি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন, তবে তাদেরকে নজরদারি, সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো। ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয়। নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কোণঠাসা হয়ে পড়ে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামোদী এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপাতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো। এভাবে একসময় বহুমুখিতা এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায়। 2024 সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়, যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক। অধিকতর স্বচ্ছতা, একাডেমিক স্বাধীনতা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবে রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে। মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ। এই মামলায় 3 জন আসামি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হল প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন। এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এইসব নথি এবং অডিও প্রমাণ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান্ড রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। শেখ হাসিনার একটি নির্দেশের ভাষা ছিল এরকম। শেখ হাসিনা বলছেন, দরকার নাই, ওটা দরকার নাই, আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি, ওরা রেডি থাকবে, ঠিক আছে। এখন তো আমরা অন্য করতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়। অপর প্রান্ত থেকে তাপস বলছেন, তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? শেখ হাসিনা, সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে। তাপস, হ্যাঁ পাকড়াও করলে ওদেরকে। শেখ হাসিনা, না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে র্যাব, ডিজিএফআই, এনএসআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। তাপস, জি। শেখ হাসিনা, ওটা বলা আছে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায়। তাপস, জি। শেখ হাসিনা, হয়ে গেছে।
তারপর জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে, একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে, তারপর হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিই গ্র্যাব রে, তারপর জি তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো মানে হ্যাঁ শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 3(2)(a) GH ধারা এবং 4(1), 4(2), 4(3) ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা এই আইনের 20(2) এবং 20(ক) ধারায় দণ্ডনীয়। প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আন্দোলনের সমর্থক চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক, সাধারণ নাগরিকরা এই দমন পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন। আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমন নীতি গড়ে তোলা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর DGFI, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC, স্পেশাল ব্রাঞ্চ SB এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাতো। বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয়ে তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার NTMC গঠন করে। প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিটে ও DGFI এই কার্যক্রম পরিচালনা করত, তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ভিন্ন মতাবলম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য। বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায়। পুলিশ, র্যাব, APBN, আনসার, BGB এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি DGFI, NSI, SB, CTTC গোয়েন্দা শাখা, SWAT ইউনিটকে সাধারণ ছাত্র, সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়, যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে 15 আগস্ট 5 আগস্ট শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400-এর বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% ছিল শিশু। নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে। সামরিক মানের রাইফেল, শটগান, গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায়। হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল। শুধু 17 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে 10,000-এর বেশি গ্রেপ্তারের রিপোর্ট পাওয়া গেছে। গণহারে আটক ব্যক্তিদের উপরে নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে পাওয়া গেছে। DGFI, DB সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয়, চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয়, CCTV ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয়। নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি, শারীরিক নিপীড়ন, সামাজিক হেনস্থার শিকার হতে হয়। এই ঘটনাগুলোর সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দায় মুক্তি দেয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রসিকিউশন শুরুতেই এটা স্পষ্ট করেছে যে এই মামলার পূর্ববর্তী সরকারের পুরো মেয়াদের সব অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এখানে লক্ষ্য স্থির করা হয়েছে গত গ্রীষ্মে সংগঠিত ভয়াবহ ঘটনাবলীর উপর, যখন রাষ্ট্রীয় দমন পীড়নের ঢেউ অন্তত 1400 শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারী জীবন কেড়ে নেয়। এই বিচার প্রক্রিয়ার লক্ষ্য এবং সীমারেখা সুস্পষ্ট।
আমরা জুলাই অগাস্ট 2024 সালের গণ অভ্যুত্থানের সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে। প্রসিকিউশন 11টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানবতা বিরোধী অপরাধের প্রতিটি উপাদান প্রমাণিত হয়। এই ঘটনাগুলোর মাধ্যমে প্রসিকিউশন দেখাবে যে বেসামরিক জনগণের উপরে সংঘটিত আক্রমণগুলো ছিল ব্যাপক মাত্রার, পদ্ধতিগত এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পিত। প্রতিটি ঘটনা হবে একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখতে পাবেন কিভাবে হত্যা, নিপীড়ন, নির্যাতন, নির্বিচার আটক, যৌন সহিংসতা ইত্যাদি অপরাধ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এবং ব্যাপক মাত্রায় সংগঠন করা হয়েছে। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে। আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্টভাবে বলা প্রয়োজন, এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয়, বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা। এদেশের ছাত্র তরুণেরা স্বপ্ন, আশা, আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল। তাদের মৌলিক অধিকার, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল। আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয়, বরং তা অকাট্য, স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধ্বে। এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয়, বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরো শক্তিশালী করে। এই প্রমাণের সার্বিকতা, চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করবো সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য। বহু ছাত্র, শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। তাদের বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি, টিয়ার গ্যাস, শারীরিক নির্যাতনের মাধ্যমে দমনপীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে। সরকারি যোগাযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী যা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল। ডিজিটাল প্রমাণ, ক্যামেরা, মোবাইল ফোন, সিসিটিভিতে ধারণ করা ভিডিও, ছবি প্রমাণ করবে যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণঘাতী অস্ত্র শক্তি ব্যবহার করেছে। মেটাডেটা এবং টাইম স্ট্যাম্প ঘটনাক্রম প্রমাণ করবে কোন বাহিনী কবে, কোথায়, কিভাবে অপরাধ সংগঠন করেছে। মেডিকেল এবং ফরেনসিক প্রতিবেদন, ময়নাতদন্ত হাসপাতালের রিপোর্টে ছাত্রদের উপর চালানো ভয়াবহ সহিংসতার প্রমাণ রয়েছে। ক্ষত এবং আঘাতের ধরন নির্দেশ করে এগুলো রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এছাড়াও তদন্তে গৃহীত প্রমাণের মধ্যে রয়েছে জব্দকৃত নথি, সংবাদপত্র, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, বিশেষজ্ঞদের মতামত, নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ যেমন 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনা ও ফজলুন্নুর তাপসের মধ্যে ফোনালাপ, শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোনালাপ, তৎকালীন ডিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তার সিডি, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক হাসিনার আদেশ বাস্তবায়নের কার্য বিবরণী। তদন্তে প্রমাণিত হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময় ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাতসারে শান্তিপূর্ণ, নিরীহ এবং নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হামলা চালায়। এর মধ্যে ছিল প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্রের ব্যবহার, উস্কানি, ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন দমন, 1400-এর বেশি মানুষকে হত্যার চেষ্টা, হাজারো ছাত্রকে গুরুতর আহত ও পঙ্গু করা, বেআইনি আটক, নির্যাতন, মিথ্যা মামলা, অপহরণ, মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা, চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা, জানাজা ও দাফন প্রতিরোধ করা, চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা, অজ্ঞাত লাশ হিসেবে দাফন বাধ্য করা, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা, নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা। আসামিদের দায়বদ্ধতা, তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
নির্বাহী বিভাগের প্রধান, আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোটের নেত্রী। ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। একনায়কতান্ত্রিক শাসক হিসেবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নের সর্বদা আগ্রহী ছিলেন। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা। তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে। আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ 4 এর সদস্য। আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো। তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আসামি চৌধুরী আব্দুল আল মামুন তৎকালীন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন। তিনি আসাদুজ্জামান খান কামাল নিজেরা উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন। 27 জুলাই 2024 তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জোন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনকে দেখান, যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। এর ফলেই 1400-এর বেশি নিরপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয়। তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-এর 2, 4-এর 3 ধারায় অনুযায়ী দায়বদ্ধ, কারণ তারা 3-এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন। ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা। এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। শেখ হাসিনা একসময় দোর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন, কিন্তু তিনি আজ বিচারের কাঠগড়ায়। এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধ বা বিশৃঙ্খলার সময়ে সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত, যেখানে নাগরিকরা, বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছে। প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ, যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতীক। এই মামলা সমাবেশ, মত প্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে। যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে, তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙনকে নির্দেশ করে। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার 2 সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে। এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে। এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোকবর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। নুরেমবার্গ ট্রায়ালে বিচারপতি রবার্ট এইচ জ্যাকসন এই বলে সতর্ক করেছিলেন যে দি আলটিমেট স্টেপ in avoiding periodic wars, which are inevitable in a system of international lawlessness, is to make statesmen responsible to law. The wrongs which we seek to condemn and punish have been so calculated, so malignant and so devastating that civilization cannot tolerate their being ignored because it cannot survive their being repeated. মাননীয় ট্রাইব্যুনাল, এখন আমি এই ট্রাইব্যুনালের সামনে 2টো ভিডিও ক্লিপ উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আবুসারীদের প্রসারিত 2 হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। গুরু গভীর শ্বাস তুলে
যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। My train's coming in 2 minutes. Enough time to lower my rent by 5,000 euros. I need to check it out. উনি চলার পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার বিবাদ দাঁড়িয়ে থাকে। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালেন, উনি ওনার ছেলের রূপ পান। আমার ছেলের মৃত্যু অবস্থায় তখন দামাদিটা এভাবে এর আগে দেখছি হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাবার কিভাবে একটু সাহায্য করে, কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসে ও একটুখানি বিকেল বেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। আমার পায়ের বাতাস এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো, যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নেই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা দিয়ে নতুন ভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটবেলায় যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকম এখানে হাঁটা শিখাচ্ছে আর কি। আমার কলিজায় আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে, আমি এই হাত নিয়ে বেঁচে থাকবো। প্রিয় বাবা আসলে আমাদের একটা কিছু না কিন্তু চকলেট নিয়ে আসছো। প্রিয় বাবা নাই বাড়িতে, যখন বাইরে গেছে আর পুলিশ শাসকে পুড়ে মেরে দিছে। I miss you, প্রিয় বাবা। চেম্বারের মধ্যে বক্তব্য দিচ্ছিল যে আমরা কোন সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায় বলা আমার পরে মোবাইল বন্ধুরা ওই ছাত্রলীগের নেতারা ছিল, তাই সেই গলা শিখিতেছিল, কাল কথা বলছে। এখন ওই জন্যই জেদ ধরে শহীদ হলো কি, এখন ওটার ব্যাখ্যাটা আমি জানি। তখন আবার এটা ভাইয়া ভাই দাবি করে আরো নিয়ে করে
এখানে এসে যখন দেখেছি এখানে সবসময় ভাইয়ের পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি অনলাইন তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাইয়ান এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন আমার ছেলে আমার মা আমার মা ওখানে আমার বুকে হয় না, কয়নে আমার বাপ বেড়ে না। আমার সন্তান যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমার সন্তানের মারছে তাদের মায়ের বুকে করছে, যে খালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে নয় সোনার নোলখানি, দোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের উপর চেপে বসা 36 দিনের এই ভারী আমরা নিতে পারছি না। একবার ভাব চলেন 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার। আমরা দ্বিতীয় যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রথম সাক্ষী, তিনি যখন গুলি খেয়ে পড়ে যান সেই সময়ের দৃশ্যটা। ন্যায় বিচার এবং আইনের শাসন চিরজীবী হোক, এই লক্ষ্য নিয়ে আমার ওপেনিং স্টেটমেন্ট এখানে শেষ করছি। এবং আজকে এতক্ষণ লাইভ চলছিল ম্যালোড, আমরা মনে করি যে সাক্ষী নিরাপত্তার স্বার্থে পরবর্তী অংশের যেটা সাক্ষীর জবানবন্দি যেটা হবে সেটা লাইভ না হওয়া দরকার। মাছ অবলিষ্ট।